3টা হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, তো অনেকে করছো অনেকে করো নাই। আর যারা করছো তাদের মধ্যে ম্যাক্সিমাম ভুল হয়েছে, ম্যাক্সিমামেরই ঠিকঠাক হয় নাই। একটা রোধকে মানে একটার বিভবকে একটার কারেন্ট মানে রোধ দিয়ে ভাগ করে আর একটার কারেন্ট বের করছো উল্টা পাল্টা। ঠিক আছে, মানে ভি ইকুয়াল টু আই আর সূত্র একটা শিখছো, আন্দাজে খাটাইছো খালি। হ্যাঁ, ঠিকঠাক হয় নাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিকঠাক হয় নাই। দেখো সার্কিট গুলো কিভাবে সলভ করতে হয়, নিয়ম বা টেকনিক গুলো একটু দেখো। প্রথম সার্কিটে 2টা রোধ যুক্ত ছিল, 6 ওহম 3 ওহম। মানে ম্যাথটা যদি বাংলায় বলতাম তাহলে এইভাবে বলতাম যে 6 ওহম এবং 3 ওহমের 2টা রোধকে শ্রেণীতে যুক্ত করার পরে এর সাথে একটা ব্যাটারি সংযোগ দেওয়া হলো। সেই ব্যাটারির তড়িৎ চালক শক্তির মান হচ্ছে 20 ভোল্ট এবং ধরো এভাবে বলে দিল অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1 ওহম, এভাবে বলে দিল। তাহলে সার্কিটে আলটিমেটলি রোধ কয়টা? দেখো যদি এরকম বলে দেয় কোন একটা তড়িৎ চালক শক্তি মানে একটা কোষের, সহজ কথা, একটা কোষের যদি অভ্যন্তরীণ রোধ বলে দেয় তাহলে সার্কিট আঁকার সময় অভ্যন্তরীণ রোধটাকে কোষের পাশে শ্রেণীতে যুক্ত করে দিবা। সার্কিট আঁকা থাকলে তো খুব ভালো, যদি আঁকা না থাকে শুধুমাত্র অভ্যন্তরীণ রোধের কথা যদি এইভাবে বলে দেওয়া থাকে যে 6 এবং 3 ওহমের 2টা রোধকে শ্রেণীতে যুক্ত করে 20 ভোল্ট তড়িৎ চালক শক্তি এবং 1 ওহম অভ্যন্তরীণ রোধের সাথে যুক্ত করা হলো, তো তখন ওই অভ্যন্তরীণ রোধটাকে কিভাবে আঁকবে, এটা একটা প্রশ্ন ওঠে। তো এটাকে রোধের মানে কোষের সাথে শ্রেণীতে রোধটাকে এঁকে ফেলবা, তাহলে সার্কিটটা হয়ে যাবে। এবার সার্কিটটা সলভ করতে হবে। সার্কিটে বলা হয়েছিল প্রত্যেকটা রোধের অ্যাক্রসে 2 প্রান্তের বিভব বের করো এবং প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে সেই তড়িৎ প্রবাহ বের করো। দেখো এই টাইপের ম্যাথগুলো করার জন্য আমি একটা ছক তৈরি করি। ছক তৈরি করলে লাভ কি, যে কোনটা বের করতে হবে কোনটা আমি বের করছি এটা আমি দেখতে পাবো, ছকেই মোটামুটি দেখতে পাবো। তাহলে এখানে রোধ আছে কয়টা? 3টা রোধ আছে। তাহলে রোধ আর প্রথমটা 6 ওহম, পরেরটা 3 ওহম, তারপরেরটা 1 ওহম। এই রোধগুলোর 2 প্রান্তের বিভব বের করতে হবে এবং এই রোধগুলোর মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ হচ্ছে সেই তড়িৎ প্রবাহ বের করতে হবে। কোন সার্কিট সলভ করার আগে সার্কিটটাকে খুব ভালো করে চিনবা, সার্কিটের রোধগুলা কিভাবে আছে, বা যদি মিশ্র সমবায় হয় তাহলে কার সাথে কে শ্রেণীতে আছে কার সাথে কে সমান্তরাল আছে, এই ব্যাপারটা একটু বোঝার ট্রাই করবা। তাহলে এখানে 6 ওহম 3 ওহম এর সাথে এই 1 ওহম, আলটিমেটলি 3টা রোধই পরস্পরের সাথে শ্রেণীতে যুক্ত আছে। আর শ্রেণীতে যুক্ত থাকলে একটা মূল সত্যি কথা শিখাই দিয়েছিলাম, শ্রেণীতে যদি যুক্ত থাকে কারেন্ট সেম থাকবে আর এই রোধগুলোর অ্যাক্রসে বিভব আলাদা আলাদা হবে। আর এখানে একটা রুলস প্রযোজ্য হবে, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল। তাহলে এইখানে এই তারের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে আই, এই কারেন্ট 6 এর মধ্য দিয়ে যাবে, এই কারেন্ট 3 এর মধ্য দিয়ে যাবে, এই কারেন্ট 1 এর মধ্য দিয়েও যাবে, একই কারেন্ট প্রবাহিত হবে। আর এই যে রোধগুলা তাদের অ্যাক্রসে যদি বিভব চিন্তা করি তাহলে এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2 আর এইটা হচ্ছে V3। এই যে রোধগুলার অ্যাক্রসে বিভব, বোঝা গেল? এবার তুমি বলো তো কারেন্টের মানটা কিভাবে বের করা যায়? এখান থেকে কারেন্টের মানটা কিভাবে বের করা যায়? আগে আমরা তুল্য রোধ বের করব, তারপরে ব্যাটারির বিভব তো জানি, সাপ্লাই ভোল্টেজের মান তো জানি, তাহলে ভি কে আর দিয়ে ভাগ দিব। তাহলে তুল্য রোধ আর এস শ্রেণী তুল্য 6 যোগ 3 যোগ 1, তাহলে এখানে পাচ্ছি 10 ওহম। তাহলে এখানে টোটাল কারেন্ট আই এটা হচ্ছে ভি ডিভাইডেড বাই আর। তাহলে ভি এর মান হচ্ছে 20 আর এর মান 10, কারেন্টের মান পাইলাম 2 অ্যাম্পিয়ার। তাহলে বলো তো এই 2 ওহম মানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এটা কার কার কারেন্ট? সবার কারেন্ট। ঠিক আছে, এমন কি হবে কারো কম কারো বেশি হবে না। তাহলে কারেন্ট 2 অ্যাম্পিয়ার, কারেন্ট 2 অ্যাম্পিয়ার, কারেন্ট 2 অ্যাম্পিয়ার, শেষ। এবার বের করতে হবে বিভব। বিভবটা আমি 2 ভাবে বের করতে পারি। যেহেতু আমি কারেন্টের মানটা বের করছি, তাহলে দেখো খেয়াল করো, রোধ জানা আছে, এর মধ্যে দিয়ে কি কারেন্ট কি মানের কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটাও আমার জানা আছে। তাহলে ওহমের সূত্র V ইকুয়াল টু আই আর, এভাবে V1 ইকুয়াল টু আই ইন্টু 6, V2 ইকুয়াল টু আই ইন্টু 3 এবং V3 ইকুয়াল টু আই ইন্টু 1, এভাবে আমি বিভব বের করতে পারি। তাহলে এভাবে একটু বের করি আগে। V1 এটা ইকুয়াল টু আই আর, যদি এই সূত্রটা খাটাই তাহলে আই এর মান হচ্ছে 2 আর এর মান হচ্ছে 6, তাহলে কত ভোল্ট পাচ্ছি? 12 ভোল্ট। V2 ইকুয়াল টু একই সূত্র ওহমের সূত্র আই আর, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত জানি আমি এবং রোধের মানও আমার জানা আছে 6 ভোল্ট। V3 ইকুয়াল টু একইভাবে সূত্র আই আর, আই এর মান হচ্ছে 2 এবং আর এর মান হচ্ছে 1, এটা হচ্ছে 2 ভোল্ট। বলো তো এইগুলা যোগ করে কত ভোল্ট পাওয়া যাবে? অবশ্যই 20 ভোল্ট পাইতেই হবে। যদি তুমি 20 ভোল্ট পাও তাহলে তুমি মনে মনে বুঝবা তোমার সার্কিট হয়েছে, কারণ সাপ্লাই ভোল্টেজ এইটা ইকুয়াল টু হবে সামেশন অফ ড্রপ ভোল্টেজ। দেখো তাই হচ্ছে। তাহলে এখানে লিখে দিই 12 ভোল্ট, এটা হচ্ছে 6 ভোল্ট আর এটা হচ্ছে 2 ভোল্ট। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই দেখো ছকে অ্যান্সারগুলো লিখে দিলাম, বুঝতে পারছো? এই যে V1 V2 V3 এটা আমি আরো একটা ভাবে বের করতে পারতাম, এর জন্য আমরা একটা রুলস শিখছি, সেটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল।
কত ভোল্ট ভাগ হয়ে যাচ্ছে? 20 ভোল্ট সাপ্লাই ভোল্টেজটা ভাগ হয়ে যাচ্ছে। যার যার রোধ বেশি সে বেশি ভোল্টেজ ড্রপ করে নিবে। তো আমি এই ভাগ হয়ে যাওয়া, বন্টন হয়ে যাওয়া এই বিভবটা আমি বের করতে চাই। তাহলে বিভব V1 V2 V3 আমি একটা বের করে দিই। V1 ইকুয়াল টু, সূত্র কি ছিল? R1 ডিভাইডেড বাই RS ইন্টু হচ্ছে V টোটাল। তাহলে R1 এর মান হচ্ছে 6, RS এর মানটা হচ্ছে 10 গুণ হচ্ছে V টোটাল 20। তাহলে এখানে 20 ভাগ 10, 2, 6 গুণ 2 12 ভোল্ট। এখানে তুমি কত ভোল্ট পাইছিলা? একইভাবে V2 বের করা যাবে, একইভাবে V3 বের করা যাবে। দেখো সার্কিটটা খুব ভালোভাবে বুঝতে হবে, সার্কিটের বেসিক জিনিসগুলো জানতে হবে। সার্কিট কিভাবে সলভ করো সেটা ডিপেন্ড করে তোমার উপর। তুমি যদি সার্কিটটাকে খুব ভালো করে বোঝো, হ্যাঁ, সার্কিটের উপর যদি তোমার ভালো দক্ষতা থাকে তাহলে তুমি সার্কিটটাকে খুব ভালোভাবে চিনে সলভ করতে পারবা। কিন্তু তোমার যদি বেসিক জিনিসগুলা ক্লিয়ার না থাকে, শ্রেণীতে কি ঘটনা ঘটে, সমান্তরালে কি ঘটনা ঘটে, কখন আমি কোন সূত্রটা খাটাবো, এইটা যদি ক্লিয়ার না থাকে তাহলে সার্কিট সলভ করা যাবে না। সাপোজ মনে করো এই সার্কিটে তুমি কারেন্ট ডিভাইডার রুলের সূত্র লিখে গুতাগুতি করতেছো, হবে? কোনো লাভ হবে? কারণ এটা তো শ্রেণী সার্কিট, সমান্তরাল সার্কিট তো না। সমান্তরাল সার্কিটে কারেন্ট ভাগ হয়, তখন আমি কারেন্ট ডিভাইডার রুল খাটাবো। 2 নম্বর ম্যাথটা ছিল হচ্ছে সমান্তরাল সার্কিট। সমান্তরালে রোধ যুক্ত ছিল 6 ওহম 3 ওহম, দুইটা রোধ পরস্পরের সাথে সমান্তরালে যুক্ত। তারপরে এদের এই দুই প্রান্ত যুক্ত করা হয়েছে 12 ভোল্টের একটা ব্যাটারির সাথে, সরি 20 ভোল্টের একটা ব্যাটারি। আগের ব্যাচে 12 ভোল্ট দিয়ে করেছিলাম, ঠিক আছে? এটা দেওয়া আছে। এটাকে 20 ভোল্ট দিলে খুব সুন্দর মান আসবে না, 12 ভোল্ট দাও তো খুব সুন্দর মান আসবে। তাহলে আমার আর ক্যালকুলেটর লাগবে না, 12 ভোল্ট দাও। আচ্ছা দিবা না? আচ্ছা 20 দিয়ে করবো। আচ্ছা তাহলে আমার ক্যালকুলেটর নিতে হবে, এই যার পার্থক্য, আর কিছু না। আচ্ছা দেখো, আচ্ছা ক্যালকুলেটর লাগবে না, তাও লাগবে না, এখানে ক্যালকুলেটর লাগবে না। এবার দেখো খেয়াল করো, এই দুইটা কিসে যুক্ত? সমান্তরালে যুক্ত আছে। তাহলে মূল কথাতে যাইতে হবে। সমান্তরাল সার্কিটের জন্য দুই প্রান্তের বিভব সেম, কারেন্ট হবে আলাদা, কারেন্টটা ভাগ হয়ে যাবে। এটাই হচ্ছে মূল কথা। এই কথার উপর দাঁড়ায় থাকবা, তোমার সার্কিট সলভ হবে। এই কথা থেকে যখনই তুমি সরে যাবা, সার্কিট আর মিলাইতে পারবা না। তাহলে একটা জিনিস দেখো, একটু খেয়াল করো, বুঝি আমরা। এই রোধের এই প্রান্ত এই বিন্দুতে যুক্ত, এই রোধের ওই প্রান্তটা ওই বিন্দুতে যুক্ত, এই রোধের এই প্রান্ত এই বিন্দুতে যুক্ত, এই রোধের এই প্রান্তটাও একই বিন্দুতে যুক্ত। তাহলে এই রোধের দুই প্রান্ত যা, এই রোধের দুই প্রান্ত তাই। এবং দেখো এই প্রান্ত বা এই বিন্দুটা মানে আসলে এই বিন্দুটা, এই প্রান্ত বা এই বিন্দুটা মানে আসলে এই বিন্দুটা। তাহলে এবার দেখো তো আমি বলতে পারি কিনা। 3 ওহম রোধের দুই প্রান্তে আসলে 20 ভোল্ট বিভব, 6 ওহম রোধের দুই প্রান্তে আসলে 20 ভোল্ট বিভব। কারণ এই বিন্দু মানেই তো এই বিন্দু, এই বিন্দু মানেই এই বিন্দু। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে যে বিভবটা সেটাই তো 20 ভোল্ট। কথা বোঝা গেছে? তাহলে ম্যাথ করা লাগে নাই, অলরেডি অ্যান্সার চলে আসছে। তাহলে ছক করে ফেলি। রোধ এখানে দুইটা আছে, সুবিধা আমার। তাহলে দুইটা রোধের প্রথমটা 6 ওহম, তার দুই প্রান্তের বিভব হচ্ছে 20 ভোল্ট। পরেরটা 3 ওহম, তার দুই প্রান্তের বিভবও 20 ভোল্ট। বের করতে হবে এবার কারেন্ট। কারেন্ট কিভাবে বের করতে পারি? প্রথমে দেখো 9, 10 আমরা কিভাবে বের করতাম। এই দুই প্রান্তের বিভব বের করছো না? কত ভোল্ট বিভব? 12 ভোল্ট। এর জন্য দুই প্রান্তের বিভব, ওই যে আগের ব্যাচে 12 দিয়ে করাইলাম তো, 20 ভোল্ট। এই দুই প্রান্তের বিভব কত ভোল্ট? 20 ভোল্ট, তাই তো? তাহলে এর দুই প্রান্তে বিভব জানো, এর রোধ জানো, বলো কারেন্টের মানটা বের করা যাবে কিনা? তাহলে কারেন্ট I ইকুয়াল টু V বাই R। তাহলে V হচ্ছে 20 ভাগ হচ্ছে 6, তাহলে এই যে 20 ভাগ হচ্ছে 6, তাহলে 3.33 অ্যাম্পিয়ার, 33 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে এর কারেন্টটা বের করব I2। তাহলে I2 ইকুয়াল টু এর দুই প্রান্তের বিভব জানি 20 ভাগ হচ্ছে 3, কত হবে? 6.66, তো 67 লিখে দিলাম একটাতে। ঠিক আছে, এটাকে 3.33 লিখলাম, এটাকে 6.67 লিখলাম, মানে যোগ করে দেখো পূর্ণ সংখ্যা আসবে আর কি। টোটাল কারেন্টের মান কত? টোটাল কারেন্টের মান হচ্ছে 10 অ্যাম্পিয়ার। দেখো এইটা যদি আমি 6.66 রাখতাম তাহলে 9.99 হইতো, মানে ওটা আসলে 10-এরই ইঙ্গিত দিচ্ছে আর কি। ঠিক আছে, তো আমি 10টাই লিখলাম, এই যে এইভাবে লিখলে 10 বুঝাবে। বা তুমি এটাকে লিখতে পারো 3.34, ঠিক আছে, এটাকে লিখতে পারো 6.66, কিন্তু এটাকে লেখাটাই বেটার হবে, কারণ 5-এর পরে গেলেই তো আমরা 1 বাড়াই দিই। ঠিক আছে, এটাকে লেখাটাই বেটার হবে। তাহলে এইটা হচ্ছে I1 এবং I2 এর মান। আমি যদি জিজ্ঞেস করতাম বলো তো বর্তনীতে মোট কারেন্টের মান কত, তাহলে এই দুইটাকে যোগ করে তুমি বলতা 10 অ্যাম্পিয়ার। এই একটা ভাবে সলভ করা গেল। তাহলে কারেন্টের মানগুলো পেয়ে গেছে, একটু লিখি এখানে। 3.33 অ্যাম্পিয়ার আর 6.67 অ্যাম্পিয়ার। একটু তাকাও, দেখো এই দুইটার মধ্যে কার রোধের মান বেশি? উপরেরটা রোধের মান বেশি, নিচেরটা রোধের মান কম।
তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট এসে যখন ভাগ হয়ে যাবে তখন যার রোধ বেশি তার মধ্য দিয়ে কম কারেন্ট যাবে, যার রোধ কম তার মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে। দেখো তাই হয়েছে, ঠিক আছে। এইবার সমান্তরাল সার্কিটের জন্য আমরা আরেকটা রুলস শিখছিলাম, কারেন্ট ডিভাইডার রুল। তুমি যদি বলো যে ভাই এখানে কি কারেন্ট ডিভাইডার রুল খাটাইতে পারতাম না? হ্যাঁ পারতাম, কারেন্ট ডিভাইডার রুল খাটাও আমি করতে পারতাম। কারেন্ট ডিভাইডার রুল খাটাই করলে কি হইতো, এই দুইটার আগে তুল্য বের করে টোটাল কারেন্ট বের করতে হইতো। তো এই দুইটা তুল্য বের করলে আরপি, অনেকে হয়তো এভাবে করছে, একটু মিলানো 6 ইনভার্স 3 ইনভার্স টোটালটার ইনভার্স, তাহলে 2 ওহম। ক্লিয়ার? তাহলে এই দুইটার তুল্য হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে তুল্য, দ্যাট ইজ আরপি ধরো। আর দুই প্রান্তের বিভব হচ্ছে 20 ভোল্ট, টোটাল কারেন্ট আই। তাহলে টোটাল কারেন্ট আই হচ্ছে ভি ডিভাইডেড বাই আর, তাহলে কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে এই দুইটার মধ্য দিয়ে, এই যে এই দুইটার তুল্যের মধ্য দিয়ে কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার, তাহলে এটা এই দুইটার মধ্য দিয়ে ভাগ হয়ে যাচ্ছে কারেন্টটা। কারেন্ট ডিভাইডার রুল খাটায় এই ভাগ হয়ে যাওয়া কারেন্টের মানটা, প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা আমরা বের করতে পারবো। তাহলে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে আমি একটা একটু লিখে দিই, I1 সাপোজ বের করবো, ধরো এটার মধ্য দিয়ে কারেন্ট বের করবো। তাহলে সূত্র কি ছিল? এবার যার কারেন্ট বের করবো তার রোধটা নিচে, তুল্য রোধটা উপরে, ইনটু হচ্ছে আই টোটাল, এটা ছিল সূত্র। তাহলে আরপি এর মান হচ্ছে 2, আর R1 এর মান হচ্ছে 6, আর আই টোটালের মান হচ্ছে 10। তুমি হিসাব নিকাশ করে দেখো 3.33 অ্যাম্পিয়ারই পাবা, আর বাকিটার মধ্য দিয়ে 6.67 অ্যাম্পিয়ারই পাবা। বা বাকিটার মধ্য দিয়ে কত কারেন্ট, ওটা এমনি বের করা যায়। টোটাল কারেন্ট কত? 10। তাহলে রোধ তো আর বাকি একটাই আছে, তাহলে ওই কারেন্ট থেকে এই কারেন্টটা বিয়োগ দিয়ে দিলে বাকি কারেন্টটা যাচ্ছে হচ্ছে 3 ওহম রোধের মধ্য দিয়ে। বুঝতে পারছো? কিভাবে সলভ করবে সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর। ধরো একদিন এক নিয়মে সলভ করতেছো, তুমি ওই ম্যাথ, তুমি যদি সার্কিটটাকে খুব ভালো বোঝো, তুমি ওই ম্যাথ পরে আরেকদিন সলভ করতে যাবে, তুমি দেখবা অন্য একটা নিয়মে সলভ করে ফেলছো। ঠিক আছে? তোমার লজিকে স্ট্রং থাকতে হবে। তুমি যে লজিকটা খাটাচ্ছ, এই লজিকটা ঠিকঠাক আছে কিনা, সূত্রটা ঠিকঠাক আছে কিনা, সেটার উপরেই নজর রাখতে হবে। সার্কিটের ম্যাথগুলোই হচ্ছে এমন, বুঝলে খুব সহজ, না বুঝলে আবার খুব কঠিন। আরেকটা সার্কিট ছিল, সেই সার্কিটটা হচ্ছে ওই সার্কিটটাই, শুধুমাত্র নিচে আর একটা রোধ ছিল, তাই না? আচ্ছা দেখি ওটা কিভাবে করব আমরা। 3 নম্বরটা, দুইটা রোধ 6 ওহম 3 ওহম সমান্তরালে যুক্ত করার পরে, ধরো এভাবে বললো যে এই দুইটা রোধকে সমান্তরালে যুক্ত করার পরে 20 ভোল্ট তড়িৎচালক শক্তির একটা ব্যাটারির সাথে সংযুক্ত করা হলো, যার অভ্যন্তরীণ রোধের মান কত ছিল? 2 ওহম। ঠিক আছে, বলে দিল এইভাবে। তাহলে সার্কিটটাকে এইভাবে আঁকবা। অভ্যন্তরীণ রোধ বললেই, যদি বাংলায় কখনো বলে দেয় অভ্যন্তরীণ রোধ বললে কি করব? ব্যাটারির সাথে পাশে শ্রেণীতে যুক্ত করে দিব। ঠিক আছে, কোষের যে সিম্বলটা, যে সাইনটা, তার পাশে ওই রোধটাকে এঁকে ফেলবো, অভ্যন্তরীণ রোধটাকে এঁকে ফেলবো। এইবার বলো তো এই দুইটা রোধ কিসে আছে? তার সাথে এদের যে তুল্য, তার সাথে এটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এখানে শ্রেণী সমান্তরাল দুটোই আছে আর কি, মানে মিশ্র সার্কিট একটা। এবার বলো, দেখো এর এই প্রান্ত, এটা ঠিক একই প্রান্ত হচ্ছে এটা, আবার এর এক প্রান্ত এই বিন্দুতে, এর এক প্রান্ত এই একই বিন্দুতে আছে। তাহলে এবার এর দুই প্রান্তের বিভব যায়, এরও দুই প্রান্তের বিভব যায়, সমান্তরাল আছে, বিভব সেম হবে। এর দুই প্রান্তের বিভব কত ভোল্ট? 20 ভোল্ট। এর দুই প্রান্তের বিভব কত ভোল্ট? না। এটাই হচ্ছে আগের সার্কিটের সাথে এই সার্কিটের পার্থক্য। দেখো এখানে তাকাও, এই বিন্দু মানেই এই বিন্দু, এই বিন্দু মানে এই বিন্দু। তাহলে এর দুই প্রান্ত মানে আসলে এই ব্যাটারির দুই প্রান্ত, এই কারণে এর দুই প্রান্তের বিভব 20 ভোল্ট হয়েছিল। কিন্তু এবার একটু খেয়াল করো তো, এই বিন্দুটা মানে কি এই বিন্দু? না, এই বিন্দুটা মানে এই বিন্দু। এই যে দেখো, বাধাহীন ভাবে তুমি এই পর্যন্ত আসতে পারবা, এরপর আর যাইতে পারবা না। তাহলে এই দুই বিন্দুর, দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব হচ্ছে 20 ভোল্ট, কিন্তু এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব এবার 20 ভোল্ট হবে না। কথাটা বোঝা গেছে? এই বিন্দুটা আর এই বিন্দুটা একই বিন্দু না। তাহলে কি হবে? এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, সে কিছু ভোল্টেজ এখানে ড্রপ করে নিবে, এই রোধের জন্য এখানে কিছুটা ভোল্টেজ ড্রপ হবে, এই 20 ভোল্ট থেকে কিছুটা ড্রপ হবে, ড্রপ হয়ে যা থাকবে সেটা হবে এই দুই বিন্দুর বিভব। ঠিক আছে, দেখো আমি একটু বুঝাই। এই দুইটাকে তুল্য করে যদি এঁকে ফেলি, মানে সার্কিট তোমার বারবার রিড্র করতে হবে তুমি খুব ভালোভাবে বোঝার জন্য। আর পি তুল্য, এই দুইটা তুল্য আগে আমরা করছি, একবারে লিখি এখানে মানটা 2 ওহম হবে। ঠিক আছে, আর এইখানে হচ্ছে ব্যাটারি, আর এইখানে হচ্ছে এই রোধটা, এই রোধের মানটা এটা হচ্ছে 2 ওহম। এইবার দেখো এই দুইটা কিসে আছে? শ্রেণীতে আছে। তাহলে এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা এইখানে এইখানে ভাগ হয়ে যাবে, বন্টন হয়ে যাবে। তাহলে এই দুইটা শ্রেণীতে কারেন্ট সেম থাকবে, এর কারেন্ট যা হবে সেই একই কারেন্ট এর মধ্য দিয়েও যাবে, কিন্তু এর বিভব যা হবে এর বিভব তা হবে না। তাহলে এটুকু বুঝতে হবে, শ্রেণীতে আছে, বিভব আলাদা, কারেন্ট সেম,
সমান্তরালে আছে কারেন্ট আলাদা, দুই প্রান্তের বিভব সেম। এই যে এই বিন্দু আর এই বিন্দুর বিভব সেম হবে, ঠিক আছে? এই দুই বিন্দুর এর অ্যাক্রসে এই দুই বিন্দুর বিভব আর এর অ্যাক্রসে এই দুই বিন্দুর বিভব সেম হবে। এবং সেটা কত হবে জানো? কত হবে বলো তো, এখানে দেখে বলো তো কত হবে সেটা। V1 দেখো তো, এই যে তুল্য করছো, এটা ধরো এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, নাম দিলাম। তাহলে এ বিন্দু বি বিন্দু, এইটা দেখো তো সেই এ বিন্দু আর এইটা দেখো তো সেই বি বিন্দু না? তাহলে আমি যদি জিজ্ঞেস করি এ বি এর মধ্যে বিভব কত, এ আর বি এর মধ্যে, তাহলে বিভব কত হবে? তাহলে সেটা 6 এর জন্য হবে V1, আবার 3 এর জন্য হবে V1। সার্কিট অ্যানালাইসিস করা হয়ে গেছে, এবার বাদ বাকি কাজ হচ্ছে ক্যালকুলেশন। তাহলে একটা ছক করে ফেলি এখানে। তাহলে ছকে কয়টা রোধ থাকবে? এবার 3টা রোধ থাকবে। 6 ওহম, 3 ওহম আর 2 ওহম। এটা হচ্ছে ভি, এটা হচ্ছে আই। দেখো কোনটা বের করতে পারবো বলো, আগে কি বের করবো? সার্কিটটাকে মোটামুটি একটু ছোট করে নিছি এখানে। যদি আরো ছোট করতে চাও তাহলে এই দুইটা তুল্য করবো আরেকবার, দরকার নেই আর, বড় হয়েছে তো এখন। এই কারেন্টের মানটা আমি বের করতে পারবো আই, ভি ডিভাইডেড বাই আর। আর কত? 2 যোগ 2, তাহলে কত হচ্ছে? 5 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে টোটাল কারেন্ট, ঠিক আছে? এই কারেন্টটা এর মধ্য দিয়ে যাচ্ছে, এর মধ্য দিয়ে যাচ্ছে। 2 এর মধ্য দিয়ে কারেন্ট কত? এই যে 2, এর মধ্য দিয়ে কারেন্ট কত? অলরেডি আমি পেয়ে গেছি 5 অ্যাম্পিয়ার। বুঝতে পারছো? এর মধ্য দিয়ে কারেন্ট আমি পেয়ে গেছি 5 অ্যাম্পিয়ার। এবার আসো আমি এর কারেন্ট আর এর কারেন্টটা বের করব। তাহলে টোটাল কারেন্ট কত? এই যে টোটাল কারেন্ট কত যাচ্ছে, এটা কত যাচ্ছে? 5 অ্যাম্পিয়ার বের করছো। সেই কারেন্ট এই দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে না? তাহলে ভাগ হয়ে যাও, কারেন্ট এবার বের করতে হবে। তাহলে কারেন্ট ডিভাইডার রুল। তাহলে কারেন্ট ডিভাইডার রুল ধরো I1 RP ডিভাইডেড বাই R1 ইন্টু I টোটাল। তাহলে RP এর মান এই দুইজনের তুল্য কত? 2। দেখো অনেকে আবার কি করো, কি একটা জায়গায় ভুল করো, সেটা হচ্ছে এখানে তুল্য বসাইতে হবে। তো তুমি কি করো, অনেকে কি করে, আরেকটা সার্কিট একে তুল্য রোধ বের করে, এই সার্কিটের টোটাল তুল্য বের করে 2 আর 2 4। এই যে সার্কিটের টোটাল তুল্য রোধটা বের করো, ওই 4 এখানে বসাই দিয়ে হবে না। দেখো ওই 4 বসানো যাবে না, এই রোধের মধ্যে দিয়ে তো কারেন্ট ভাগ হয়নি। এই রোধটা কি এই দুইজনের সাথে সমান্তরালে যুক্ত আছে? যারা সমান্তরালে যুক্ত আছে, যাদের মধ্য দিয়ে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, তাদেরই তুল্য বসাইতে হবে এখানে। তাহলে সেটা কিন্তু 2। R1 এর মান হচ্ছে 6 আর টোটাল কারেন্ট হচ্ছে 5। তাহলে 10 ভাগ হচ্ছে 6, তাহলে 1.666, আমি লিখলাম 1.67 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I1। তাহলে I1 এর মানটা বের করলাম 1.67 অ্যাম্পিয়ার। ঠিক একইভাবে I2 এর মানটা বের করা যাবে না? I2 আমি সূত্র লিখবো না, I2 এর জন্য আর সূত্রটা লিখবো না। তুমি বলো মানটা বলো। 2 ভাগ হচ্ছে 3 ইন্টু হচ্ছে 5, তাই বুঝছো? সূত্র মনে মনে বুঝছো তো? তাহলে 15 ভাগ হচ্ছে 10 ভাগ হচ্ছে 3, তাহলে 3.33 এবং এটা হবেই, ঠিক আছে? এই দুইটা যোগ করলে তুমি 5 পাবা। তাহলে 3.33 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? এই বুঝতে পারছো? আচ্ছা, এবার বিভব বের করতে হবে না? বিভব বের করার জন্য ভোল্টেজ ডিভাইডার। তাহলে এই V2 আর V1 বের করলেই তো হয়ে গেল। তাহলে V1 V2 বের করবো, দেখো ভোল্টেজ ডিভাইডার রুল লাগেই না, কারেন্ট তো বের করে ফেলছো, টোটাল কারেন্ট। তাহলে V1 ইকুয়াল টু IR P আর কি, I এর মানটা কত? 5, RP এর মানটা কত? 2, তাহলে 10 ভোল্ট। V2 ইকুয়াল টু IR, I এর মান কত? 2, রোধের মান কত? সরি, I এর মান হচ্ছে 5, হ্যাঁ, রোধের মান হচ্ছে 2, তাহলে কত ভোল্ট? 10 ভোল্ট। ঠিক আছে? হ্যাঁ, 2 হবে, 3 কেন হবে? 3 কোত্থেকে আসলো? এটার জন্য বের করতেছে না, এটার জন্য। তাহলে রোধের মান কত? রোধের মান কত? 2। ওর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? কারেন্টটা কত যাচ্ছে? 5, তাহলে 5 গুণ 2 10। বুঝছো? তাহলে এখানে 10 ভোল্ট 10 ভোল্ট যোগ করলে কত? 20 ভোল্ট। আচ্ছা তুমি 3 দিয়ে করো, এই দেখো মনে করো 3 দিয়ে করলা, 3 দিয়ে করলে 3 গুণ 5 কত ভোল্ট? 15 ভোল্ট। সে তোমার যদি মনে হয় আমি 3 দিয়ে করলাম, করার পরে 15 আর 10 যোগ করলে কত হবে? 25। তুমি নিজেই বুঝবা, তোমার ম্যাথ হয়নি, ঠিক আছে? কারণ সাপ্লাই ছিল 20 ভোল্ট, ড্রপ ভোল্টেজ তুমি পাচ্ছ 25 ভোল্ট, তার মানে তোমার ম্যাথ হয়নি। এটা তুমি শিওর, নিজেই বুঝতে পারবা। তাহলে আমি কত পাইলাম? এটাও পাইলাম 10 ভোল্ট। এবার আসো দেখো, এর দুই প্রান্তের বিভব হচ্ছে 10 ভোল্ট, ঠিক আছে? তাহলে এর দুই প্রান্তের যা বিভব তা 6 এরও বিভব, 3 এরও বিভব, কারণ সমান্তরালে আছে বিভব সেম। তাহলে 10 ভোল্ট, এটাও 10 ভোল্ট, এটাও 10 ভোল্ট, এইটা হচ্ছে অ্যান্সার। এবার বলো তো
আমি সাপোজ এখানে কারেন্টের মানটা এই I1 I2 কারেন্ট ডিভাইডার রুল দিয়ে বের করছি না, মনে করো এভাবে আমি বের করবো না, আর কোনো ভাবে কি বের করতে পারতাম? আগে দেখো, আগে আমি কারেন্টের মান বের করে পরে ভি এর মান বের করছি। তুমি যদি মনে করো যে আমি আগে ভি এর মানই বের করতাম, তাহলে V1টা পেয়ে গেছো 10 ভোল্ট পেয়ে গেছো, এর দুই প্রান্তের বিভব 10 ভোল্ট, এরও দুই প্রান্তের বিভব 10 ভোল্ট, তাহলে এর কারেন্ট হচ্ছে 10/6, এর কারেন্ট হচ্ছে 10/3। এই বুঝতে পারছো? তাহলে এভাবে কারেন্টের মান বের করে দিত, একই রেজাল্ট আসতো। তো একটু যাতে ম্যাথগুলা ভাবো, এই তিনটা ম্যাথ করলে মোটামুটি সার্কিট রিলেটেড এই সহজ যে ম্যাথগুলা আছে, এই টাইপের যে ম্যাথগুলা আছে সেইগুলা তুমি সলভ করতে পারবা যদি এই তিনটা ম্যাথ খুব ভালোভাবে বুঝে তোমার করা থাকে। তো এই জন্যই এই তিনটা ম্যাথ আমি হোমওয়ার্ক দিছিলাম। তো যারা আর কি নিজেরা করছো, ইফোর্ট দিছো, তো তাদেরকে আর কি ধন্যবাদ। আর যারা করোই নাই তাদেরকে আর কি বলবো। একটা কথা মনে পড়লো, বলি একটু। একটা ওই যে সিরিজ আছে, দেখছো কিনা, কোটা ফ্যাক্টরি, নাম তো শুনছো, বেশ জনপ্রিয় একটা সিরিজ। তো এখানে একটা টিচার আছে, ফিজিক্সেরই টিচার, জিতু ভাইয়া, দেখছো? তো যে আর কি মানে মেইন রোল যার, যে ছেলেটার, ও হচ্ছে ওই যে কোটা ফ্যাক্টরিতে গিয়ে কোচিং এ যখন ভর্তি হয় তখন একটা মানে নর্মাল ব্যাচ দেয় ওকে। ওর পার্সেন্টেজ অত ভালো থাকে না, নর্মাল একটা ব্যাচ দেয়। যেমন মনে করো যে তোমরা যখন আর কি কোচিং টোচিং করবা তখন দেখবা যে তুখোর ব্যাচ নামে একটা ব্যাচ হয়, বা প্লাটিনাম ব্যাচ নামে ব্যাচ হয়। ঠিক আছে, একসময় যখন একটা কোচিং এ ছিলাম তখন এরকম ওইসব ব্যাচে ক্লাস নিতাম। তো নর্মাল ব্যাচের তুলনায় ওইসব ব্যাচের ছেলে মেয়েরা একটু বেশি ভালো থাকে, বেশি পড়ুয়া স্টুডেন্টরা থাকে, বেশি ট্যালেন্ট স্টুডেন্ট থাকে। ওইসব ব্যাচে একটু বেশি পড়াইতেও হয়, ওদের একটু বেশি যত্ন টত্ন নিতে হয় আর কি। এটা মনে করো মার্কেট পলিসি, ঠিক আছে? তো ওই ছেলেটা তখন বলে আমি ওই ব্যাচে যাব, একটু জেদ করে। তো তখন আর কি জিতু ভাইয়া বলে তোর তো ইফোর্ট নাই, তোর তো সেরকম পার্সেন্টেজ নাই। তো বলে কি ইফোর্ট আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো ওকে তখন একটা হচ্ছে মানে শিট দেয়, ওখানে কিছু প্রবলেম থাকে, বলে এই প্রবলেমগুলো এক রাতের মধ্যে সলভ করে নিয়ে আসতে হবে। তো ওই প্রবলেমগুলো মনে করো যে বিভিন্ন বইয়েরই প্রবলেম। তো ও তখন সলভ করে, মানে নিজে নিজে তো সলভ করতে পারে না, বিভিন্ন টপারদের রুমে যায়, মানে যারা একটু ভালো পড়ুয়া স্টুডেন্ট তাদের রুমে টুমে যায়, তাদেরকে খাওয়াই, বিভিন্ন ভাবে যে কোনো ভাবে ম্যাথগুলো সলভ করে নিয়ে আসার ট্রাই করে। তারপরে ইউটিউবে ভিডিও দেখে, মানে সবকিছু করে, ম্যাথ পারার জন্য যা যা দরকার সবই করে। কিন্তু করার পরে লাস্টে এক টপারের রুমে গেলে সে বলে কি ভাই আমার করে দেওয়ার সময় নাই, আমি তোরে বই দিচ্ছি, তুই নিজে করে নে। এক গাদি বই দিয়ে দেয়, ঠিক আছে? এবার ওই রাত ধরে ও খুঁজে টুজে ম্যাথগুলো খুঁজে টুজে তারপরে নিয়ে এসে সলভ করে, মোটামুটি কিছু কিছু সলভ করে, মানে ম্যাক্সিমাম সলভ করতে পারে আর কি। এনে সুন্দর করে জমা দেয়, আর মনে মনে ভাবে তো পাইছি, তো ব্যস্ত পেয়ে গেছি, সবগুলো পারছি। তো ওইগুলো তো বই দেখে টুকে টুকে নিয়ে আসছে। এখন এই যে বই দেখে টুকে আনলে তো টিচার তো বুঝতে পারে যে কি করছে না করছে। বই মানে একটা মানে খুব ভালো একটা ডায়লগ আছে এরকম, যে যে বই থেকে টুকে নিয়ে আসছে সেই বইয়ে ম্যাথটা ভুল করে দেওয়া আছে। তো জিতু ভাই আবার সেই টিচারকে মেইল করছে যে এই এডিশনে ভুল আছে, পরের এডিশনে ঠিক করে আসবে। সে আবার রাইটার, যে সে আবার মেইল করে পাঠাইছে, বুঝতে পারছো? সে তো জানে যে ওই বইতে এই ম্যাথটা ভুল আছে, ম্যাথের প্রসেসটা ঠিক নাই। তো তখন ওরা একেবারে 0 দেয়, এবং ও তো কিছু বলতে পারে না, ও তো 2 নম্বরই করছে। মানে একটা ম্যাথও হয় না, ওর কাটা দেয়, হ্যাঁ হওয়া ম্যাথগুলাই কাটা, এবং পায় হচ্ছে 0। তো ওকে বলে 0 হচ্ছে মার্কস, ওর এই যে ম্যাথ পারে নাই তার জন্য হচ্ছে 0। তারপরে মন খারাপ করে ফিরে যায়, তখন আবার ডাকে বলে কি, তারপর একটা মার্ক দেয়, মেবি 100 দেয় বা 10 দেয়, ঠিক আছে, মানে ফুল মার্কস দেয়। তো এটা দেয়, নিচে লিখে দেয় এটা হচ্ছে ওর ইফোর্টের জন্য, ঠিক আছে? বুঝতে পারছো আমার কথা? তাহলে আমার দরকারটা হচ্ছে ইফোর্ট, তুমি ইফোর্ট দিছো কিনা। তুমি এই ম্যাথ 3টা পারার দরকার নেই, এগুলো তো আমি করেই দিব, কিন্তু আমি দিছি কেন, যাতে তুমি একটু বাসায় ভাবো, এই ম্যাথগুলো নিয়ে ভাবো। এগুলো 9-10 এর ম্যাথ, কিন্তু তোমাদের আমি শিওর অনেকের চলতরিতের বেসিকটা 9-10 ক্লিয়ার নাই। চলতরিতের বেসিকটা যদি 9-10 ক্লিয়ার না থাকে, ইন্টার একটু বোঝা মুশকিল। এই কারণে আমি এত ডিপলি ভিতর থেকে পড়াচ্ছি। তো এখন তোমরা যদি না করো, তোমরা যদি ম্যাথ মানে না ভাবো, একটা ম্যাথ নিয়ে যদি না ভাবো, তাহলে সেই ম্যাথ নিয়ে আমি তোমার গুলে খাওয়াই দিলেও লাভ নেই, বুঝতে পারছো? তাবিজ বানায় যদি গলায়ও বেঁধে দিই তাও কোনো লাভ নাই, নিজেরই ম্যাথ করতে হবে। তো তোমরা এই ইফোর্টটা দাও না, এটা খুব খারাপ লাগে আমার, বুঝছো? ঠেলে গুতায় কত দূর নেওয়া যায়, কত দূর আমি নিতে পারবো বলো? আচ্ছা যাই হোক, এক কান্দে ঢুকাবা, তোমরা এক কান্দে বের করবা, এটাই তোমাদের ক্যারেক্টারিস্টিক্স। আজকে আমরা তুল্য রোধ নির্ণয় করব। তুল্য রোধ নির্ণয়, এটা তো কোনো কাজই করতেছে না, এটা কাজ করতেছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156 157 158 159 1
আচ্ছা দেখো, কয়েকটা সার্কিটের তুল্য রোধ বের করব। তো প্রথম সার্কিটটা, 1 নম্বর সার্কিটটা হচ্ছে এরকম, 3টা রোধ পরস্পরের সাথে এইভাবে কানেক্ট করা আছে। এই বিন্দুটা এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। রোধগুলার মান 3 ওহম, 3 ওহম, 3 ওহম। তাহলে বলো তুল্য এ আর বি বিন্দুর মধ্যে তুল্য কত? খুব সহজ, 9 শ্রেণীতে আছে। কিন্তু প্রশ্ন তো এইটা না, প্রশ্ন হচ্ছে এই সার্কিটের তুল্য বের করো। এটা হচ্ছে প্রশ্ন। আর এ বি কত? দেখো অনেক সময় হবে কি, সার্কিট দেখে তুমি চিনতে পারবা না যে সার্কিটটা শ্রেণীতে আছে, রোধগুলা শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে, এগুলো অনেক সময় বোঝা যাবে না। যেমন এখানে বোঝা যাচ্ছে না। যদি জিজ্ঞেস করি এই 3টা রোধ কিসে আছে, কেউ কেউ হয়তো বলবা শ্রেণীতে আছে, কেউ কেউ বলবা সমান্তরাল আছে, আর কয়েকজন অ্যান্সার হবে বোঝাই যাচ্ছে না কিভাবে আছে। ঠিক আছে, এটাই অ্যান্সার হবে। তো এখন দেখো, যদি অনেক সময় এরকম বোঝা না যায়, তখন একটা টেকনিক আছে খুব সহজে বোঝার। সেই টেকনিকটা হচ্ছে পয়েন্ট নির্ধারণ করা, ইলেকট্রিক্যাল পয়েন্ট নির্ধারণ করা। এইটা হচ্ছে জিওমেট্রিক্যাল পয়েন্ট, জাস্ট একটা ফোঁটা। আমি গত ক্লাসে দেখাইছিলাম যে জাস্ট একটা ফোঁটা মানে জিওমেট্রিক্যাল পয়েন্ট। আর এই একটা রোধ আমি বাধাহীন ভাবে যতক্ষণ যাইতে পারবো ততক্ষণ একই ইলেকট্রিক্যাল পয়েন্ট হবে। যেমন এইটা যদি হয় এ বিন্দু, তাহলে বাধাহীন ভাবে আমি এত দূর যাবো, এইটা হবে এ বিন্দু। এই পর্যন্ত সব বিন্দুই হচ্ছে এ বিন্দু, কোন একটা পয়েন্ট দিয়ে না, এই পুরো তার জুড়েই একটা ইলেকট্রিক্যাল পয়েন্ট। এরপরে এই রোধের পরে গিয়ে এইখানে অন্য একটা পয়েন্ট, এটা আর এ পয়েন্ট হবে না, এটা ধরো বি পয়েন্ট, এরকম। তো আমাদের এরকম এই যে পয়েন্ট নির্ধারণ করতে হবে, ইলেকট্রিক্যাল পয়েন্ট নির্ধারণ করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে সার্কিটকে যখন আমরা বুঝতে পারবো না শ্রেণীতে আছে নাকি সমান্তরাল আছে, একটু কনফিউশন মনে হবে, তখন আমরা সার্কিটের ইলেকট্রিক্যাল পয়েন্ট নির্ধারণ করব। দেন 2 নম্বর স্টেপটা হচ্ছে সার্কিটটাকে রিড্র করব, নতুন করে সার্কিটটাকে আমি আমার মতো করে আঁকবো। দেখো দেখাই, এটাকে বলা আছে না এ বিন্দু। এইটা যদি এ বিন্দু হয়, তাহলে যতক্ষণ আমি বাধাহীন ভাবে যাইতে পারবো, যতক্ষণ বাধাহীন ভাবে যাইতে পারবো ততক্ষণ সবই হবে এ বিন্দু। এটা এ বিন্দু, এ বিন্দু, এ বিন্দু, এই পর্যন্ত এ বিন্দু। এইটা বলা আছে না বি বিন্দু। এটা যদি বি বিন্দু হয়, বাধাহীন ভাবে আমি যতক্ষণ যাইতে পারবো সবই হবে বি বিন্দু। এই পুরো তার জুড়ে সব বি বিন্দু, এইগুলো সব বি বিন্দু। এই যে ইলেকট্রিক্যাল সার্কিটটা, এই সার্কিটের এখানে এই রোধের কম্বিনেশনে এখানে মাত্র 2টা ইলেকট্রিক্যাল পয়েন্ট আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তাহলে কয়টা ইলেকট্রিক্যাল পয়েন্ট পাইলাম? 2টা। এবার রিড্র করার জন্য আমি কি কাজ করব? 2টা পাইছি, তাহলে এই যে 2টা পয়েন্ট আমি এভাবে দিব। এবার এই যে বিন্দুর মতো করে 2টা পয়েন্ট দিব, সুবিধা আমার। এবার একটা একটা রোধ করে এখান থেকে খুলে এনে এই 2 বিন্দুর মধ্যে বসাই দিব। এই রোধটা কার আর কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে আছে, এই যে বসাই দিলাম। কত? 3 ওহম। এই রোধটা কার আর কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে, বসাই দিলাম। এটা হচ্ছে 3 ওহম। ক্লিয়ার? এ আর বি বিন্দুর মধ্যে আছে, 2টাকে বসাই দিলাম। এই রোধটা কার আর কার মধ্যে আছে? এ আর বি এর মধ্যে আছে, এ আর বি এর মধ্যে বসাই দিলাম। এবার নিজেকে আর একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, এটা কিন্তু জিজ্ঞেস করবে, না হলে কিন্তু ভুল হবে। তুল্য কোন 2 বিন্দুর? এ বিন্দু আর বি বিন্দু। যে 2 বিন্দু তুল্য, সেই বিন্দু থেকে 2টা তার বের করবা, মানে তুল্য বোঝার জন্য। সাপোজ আমি মনে করো এরকম করে দিলাম, নাই কিচ্ছু নাই, বললাম তুল্য বের করো, তুমি তো কনফিউজড হয়ে যাবা কোন 2 বিন্দুর তুল্য। তো এই কারণে অবশ্যই সেই 2 বিন্দুটা বের করবা, এ আর বি, এই 2 বিন্দুর তুল্য। এইবার তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, বলো তো এই 3টা রোধ কিসে আছে? এখানে তাহলে 3টা রোধ সমান্তরালেই ছিল, কিন্তু দেখে বোঝা যাচ্ছিল না। তাহলে খুব সহজে সার্কিটটাকে রিড্র করে আঁকলে আমি বুঝতে পারতেছি যে এই 3টা রোধ আসলে সমান্তরালে আছে। এখন টিচারের কাজ হচ্ছে তোমাকে কনফিউজ করে দেওয়া, টিচারের কাজ হচ্ছে আতঙ্ক তৈরি করা। সে মানে সহজ একটা সার্কিট, এই যে সহজ একটা সার্কিট, এই সার্কিটটাকে কোশ্চেনে এমন ভাবে রিপ্রেজেন্ট করা থাকবে, তোমার দেখে মনে হবে এই সার্কিটটাকে তুমি সলভ করতে পারবা না, তোমার দেখে ভয় লাগবে, দেখে চিনবা না। তো তখন তোমার কাজ হবে, আচ্ছা ঠিক আছে ওই সার্কিট ছাড়ো, ওই সার্কিটটাকে রিড্র করে পয়েন্ট নির্ধারণের মাধ্যমে রিড্র করে তুমি তোমার মতো করে তোমার অনুকূলে নিয়ে নেবা। এখন আমার অনুকূলে চলে আসছে না? তাহলে এদের তুল্য হচ্ছে আর ইকুয়াল টু 3 ইনভার্স 3 ইনভার্স 3 ইনভার্স টোটালটার ইনভার্স, তাহলে 1 ওহম। এইটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? কারো যদি মনে হয় যে ভাই একটু এই সার্কিটে বুঝাই দেন তো, এই সার্কিটে একটু বুঝাই দেন তো যে এখানে এই 3টা রোধ আসলে সমান্তরালে আছে, একটু ফিল করি তো। মানে এটা তো আমি রিড্র করে বুঝলাম, নতুন করে আঁকলাম, এটা মানে এটা তুমি বুঝলা, কিন্তু আমি বুঝতে চাই যে এই সার্কিটে এখানে আমি বুঝবো যে এই 3টা রোধ পরস্পরের সাথে সমান্তরাল আছে। দেখো সমান্তরাল সার্কিটের সংজ্ঞায় আমি লিখছিলাম, প্রত্যেকটা রোধের 2 প্রান্ত একটা নির্দিষ্ট 2টা বিন্দুর আন্ডারে থাকবে, প্রত্যেকটা রোধের 2টা প্রান্ত, তাহলে তারা সমান্তরাল। তাহলে এইখানে এই রোধের 2 প্রান্তে তাকাও তো, এই রোধের 2 প্রান্তে তাকাও, এই রোধের 2 প্রান্তে তাকাও, এই কারণে তারা সমান্তরাল। তারপরে যদি আরো ভালো করে বুঝতে চাও, দেখো একটু তাকাও,
এই সার্কিটে তো সবাই আঁকছো। মনে করো সার্কিটের কান টানা যায়, সার্কিটে একটু টানাটানি করা যায়। এই যে তারটা আছে, এই তারটা মনে করো ফ্লেক্সিবল, আমি এই তারটাকে টানতে পারি, তারটাকে টেনে গুটাই ফেলতে পারি। তা আমি একটা কাজ করি, এই তারটাকে এখান থেকে টেনে গুটাই ফেলে এইখানে নিয়ে আসি। বা একটা সুতার কথা চিন্তা করো, সেই সুতাটাকে মনে করো গুটানো যায়। তা আমি একটা কাজ করবো, এই তারটাকে গুটাই ফেলবো। এই তারটা এত বড় তার আমি রাখবো না, ছোট করে ফেলবো, গুটাই ফেলবো। তাহলে গুটাই ফেলে দেখো তো, এটাকে ধরে টান দিয়ে এনে এইভাবে এনে এর সাথে যুক্ত করে দিতে হবে না? তাহলে এটাকে যদি টান দিয়ে এনে এর সাথে যুক্ত করে দিই, তাহলে এই রোধটা পুরো এইভাবে ঘুরে চলে আসবে না? দেখো তো এই রোধটা ঘুরে, মানে প্রথমে থাকবে এইখানে, এইভাবে ঘুরে একটু চলে আসলো, এখান থেকে এখানে চলে আসলো। তারপরে এটাকে আরেকটু ঘুরতে থাকবে, এভাবে ঘুরতে ঘুরতে এক সময় দেখো তো এইভাবে চলে আসবে না? এই রোধটা এইভাবে চলে এসে এই বিন্দুতে এরকম যুক্ত হয়ে যাবে না? এটাকে টেনে এনে এইখানে যুক্ত করে দিছি, তাহলে এইগুলা কিন্তু আর নাই। ক্লিয়ার? এইগুলা কিন্তু নাই, মুছে দিলাম। এইবার আসো কি করবো বলো? এইটা একটা তার না, আমি একটা কাজ করি, এটাকে ধরে এভাবে টেনে এনে এইভাবে এইখানে লাগাই। তাহলে টেনে আনলে এইটা এইভাবে এসে এই বিন্দুতে যুক্ত হয়ে যাবে না? এই যে সেই এই বিন্দু। তাহলে এটা কিন্তু আর থাকবে না, থাকবে নাকি? এই যে মুছে ফেলে দিলাম, নাই, এরা নাই। এই যে মুছে ফেলে দিলাম, এটুকু নাই। তাহলে এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে এ, তিনটা রোধ এ আর বি বিন্দুর মধ্যে। বলো কিসে আছে? তাহলে এইটাই হচ্ছে কাহিনী। অনেক সময় সার্কিটকে দেখে চেনা যাবে না, চেনার উপায় হচ্ছে এইটা, পয়েন্ট নির্ধারণ করা। তাহলে দেখি তোমরা কেমন বুঝলা, এবার নিজে করবা। 2 নম্বরটা পরপর বোর্ডে তাকানো লাগবে না, পরপর 5টা রোধ এঁকে ফেলো। পরপর 5টা রোধ, এই বিন্দু এ বিন্দু আর এই বিন্দু বি বিন্দু। প্রশ্ন হচ্ছে এ আর বি এর তুল্য বের করো। মান, রোধের মান 3 3 3 3 3। বলো তুল্য কত? আরে আগে বলো তুল্য কত? 15, আন্দাজে চলে গেছে 1। এবার প্রথম দুইটার মাথায় একটা ছাতা পরায় দাও, লাস্টের দুইটার মাথায় আর একটা ছাতা পরায় দাও, ঠিক আছে? আর দেখো এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটা, হ্যাঁ তিনটা, মাঝখানে তিনটা, এই তিনটা বিন্দু নিয়ে আর একটা ছাতা পরায় দাও। প্রশ্ন হচ্ছে এইটা যে আর অফ এ বি নির্ণয় করো। দেখো অনেকের কাছে এই সার্কিটটা দেখে, প্রথমে এখানে যে সার্কিটটা আঁকছিলাম, এই সার্কিটটা দেখে অনেকের কাছে শর্ট সার্কিট মনে হইতে পারে। ঠিক আছে, শর্ট সার্কিট মানে এরকম হইতে পারে। দেখো একটু দেখাই, মনে করো তিনটা রোধ এভাবে আছে এ আর বি। যদি এমন হইতো সে এই যে এরকম একটা তার আছে, এটা 3 এটা 3 এটা 3, বলতো এই সার্কিটের তুল্য কত হইতো? এই সার্কিটের তুল্য কত হইতো? 3 3 3 আর এই একটা তার আছে, এটাকে বলে জাম্পিং ওয়্যার। ঠিক আছে, জাম্পিং ওয়্যার কেন বলা হয়? দেখো এইখান থেকে কারেন্ট যখন আসবে, সেই কারেন্ট এসে দেখবে সামনে একটা রোধের রাস্তা আর সামনে আর একটা ফাঁকা রাস্তা। তাহলে যে যে রাস্তাটা ফাঁকা, টোটাল কারেন্ট সেই রাস্তা দিয়ে চলে যাবে। বুঝতে পারছো? যে রোধের, দেখো যে রোধের, এখানে যদি দুইটা রোধ থাকতো, যে রোধের মান কম সেই রোধের মধ্য দিয়ে কারেন্ট যাবে বেশি। তো এখানে তো রোধ নেই একেবারে, তাহলে পুরো কারেন্টটাই ওই পথ দিয়ে চলে আসবে। তাহলে এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে, এই কারেন্ট চলে এসে এর মধ্য দিয়ে যাবে, সেই কারেন্ট আবার এর মধ্য দিয়ে যাবে, এটার মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না। এই কারণে এটাকে বলা হয় জাম্পিং ওয়্যার, যার মধ্য দিয়ে জাম্প করে কারেন্টটা চলে আসতে পারে। বুঝতে পারছো? তাহলে এটা বাদ দিলে, এটা বাদ, এটা নাই সার্কিটে, এটা নেই। এবার বলো তো এ আর বি এর তুল্য কত? 6 ওহম। খুব সহজে বোঝা যাচ্ছে। তো অনেকের কাছে এটা মনে হইতে পারে যে তাহলে এইটা মনে হয় জাম্পিং ওয়্যার, এই দুইটা রোধ বাদ। এই দুইটা রোধ বাদ হইতো, অবশ্যই হইতো। এই দুইটা রোধ বাদ হইতো যদি এই তারটা না থাকতো। তাহলে এই তারটা না থাকলে, সাপোজ এই তারটা নেই, তখন আমি এই সার্কিটের তুল্য বলতাম হচ্ছে, দেখো খেয়াল করো, এই দুইটা বাদ দিয়ে এই 3 থাকতো, এই 3 থাকতো, এই 3 থাকতো। তো এর উপরে আবার জাম্পিং ওয়্যার আছে, তাহলে এই দুইটা বাদ হয়ে যাইতো, তাহলে অ্যান্সার থাকতো হচ্ছে 3। ঠিক আছে, এটা বাদ হয়ে যাইতো, এটা বাদ হয়ে যেত, দুইটা জাম্পিং ওয়্যার বাদ হয়ে যেত। কিন্তু মাঝখানে এরকম একটা তার, এটাই ঝামেলা করছে, এবং আগেও তাই করছিল। ক্লিয়ার? এটা বুঝতে পারছো? তাহলে এবার এ আর বি এই দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। বোঝা যাচ্ছে না পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে? দেখো বইয়ের শ্রেণী সমবায়ের সংজ্ঞার আর একটা ত্রুটি হচ্ছে এইটা। শ্রেণী সমবায়ের যদি আমি সংজ্ঞাটা, বইয়ের সংজ্ঞাটা দেখি, তাহলে সেই ক্ষেত্রে একটি রোধের এক প্রান্তের সাথে অপর রোধের অন্য প্রান্ত, একটি রোধের এক প্রান্তের সাথে অপর রোধের অন্য প্রান্ত যুক্ত আছে না? তাহলে এই বইয়ের সংজ্ঞা অনুযায়ী এই সার্কিটে শ্রেণী বলবো না সবগুলোকে? আসলে কি শ্রেণী? একটু আগেই তো আমরা দেখলাম শ্রেণী না। তাহলে এই কারণে বইয়ের সংজ্ঞার এই ত্রুটিটা আছে। তা আমরা বুঝবো কিভাবে? যে সকল রোধের মধ্যে দিয়ে একই কারেন্ট যাচ্ছে তারাই হচ্ছে শ্রেণী। আসো, এটা যদি এ বিন্দু হয়, তাহলে যতক্ষণ বাধাহীন ভাবে আমি যাব এ বিন্দু। ক্লিয়ার? এইটা যদি বি বিন্দু হয়, যতক্ষণ বাধাহীন ভাবে আমি যাব ততক্ষণ বি বিন্দু। ঠিক আছে, এবার দেখো তো সার্কিটের উপরে সবগুলো পয়েন্টের নামকরণ হয়েছে না?
এই দেখো এই তারটার কোনো নামকরণ হয় নাই, তাহলে ওইটাকে আর একটা পয়েন্ট বলবো। সার্কিটে যে সবসময় দুইটা পয়েন্টে থাকবে এমন কোনো কথা নেই। তাহলে এই পয়েন্টের নাম দিলাম সি 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 সি। বলো এবার মোট পয়েন্ট কয়টা? তাহলে এবার তুমি তোমার মতো করে 3টা পয়েন্ট নিয়ে সার্কিটটাকে রিড্র করবা। তো এইখানে এবার একটা প্রশ্ন যে ভাই কোন দুইটাকে প্রান্তে নিব আর কোন বিন্দুটাকে মাঝখানে নিব, মানে এরকম হইতে পারে এ নিব, বি নিব, সি নিব, নাকি এ নিব, সি নিব, বি নিব, প্রশ্ন হইতে পারে। তো কথা হচ্ছে কি, দেখো আমি একটু বলে দিই, তুমি স্বাধীন, এখানে তুমি যা ইচ্ছা তাই নিতে পারো, কেউ আটকাবে না। মানে তোমার দুইভাবেই ম্যাথ হবে, তুমি যেভাবে নিতে চাও সবভাবেই ম্যাথ হবে। কিন্তু যদি চাও যে একটু সহজে করবা, তাহলে আমি একটা মানে ছোট্ট একটা কথা বলতেছি, এই কথাটা মাথায় রাখতে পারো। সেটা হচ্ছে যে দুই বিন্দুর মধ্যে তুল্য, চেষ্টা করবা সেই দুই বিন্দুটাকে দুই প্রান্তে রাখার চেষ্টা করবা, কিন্তু চেষ্টা তো করতেই হবে এমন কোনো কথা নেই। তাহলে কার কার তুল্য? তাহলে আমি চেষ্টা করব এ আর বি কে প্রান্তে রাখার, এই যে এ আর বি কে প্রান্তে রাখার, আর মাঝখানে দিয়ে দিব হচ্ছে সি কে। বুঝতে পারছো? কারো যদি মনে হয় না ভাই আমি এরকম করবো না, আমি এরকম নিব, সাপোজ এটা এ, এটা নিব বি, এটা নিব সি, এই যে ইচ্ছা মতো সাপোজ ত্রিভুজ বানাই ফেলবো, কারো যদি মনে হয় হবে। দেখো এবার তাকাও, বোর্ডে তাকাও, পরে লিখবা। এই রোধটা কার আর কার মধ্যে? তুলে এনে এ আর সি এর মধ্যে বসাই দিবা 3। এই রোধটা কার আর কার মধ্যে? এ আর সি এর মধ্যে, তুলে এনে এ আর সি এর মধ্যে বসাই দিবা, হয়ে গেল। এই যে দুইটা বসে গেল। এই রোধটা কার আর কার মধ্যে? এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে বসাইতে হবে, এই যে বসাই দিলাম। এই রোধটা কার আর কার মধ্যে? বি আর সি এর মধ্যে বসাই দিলাম। এই রোধটা কার আর কার মধ্যে? সি আর বি, আর বি আর সি একই কথা, তাহলে বি আর সি এর মধ্যে তুমি এটাকে বসাই দিলাম। এবার বলো তো এই সার্কিট সলভ করতে পারবে না এরকম কেউ আছে? এই সার্কিট এবার তোমার খুব পরিচিত সার্কিট না? কি হবে দেখো, 3 আর 3 সমান্তরাল, 3 আর 3 সমান্তরাল। গত ক্লাসে একটা কথা শিখাইছিলাম, একই মানের রোধ যদি সমান্তরালে থাকে তুল্য হয়ে যায় অর্ধেক। এখন বড় হয়েছে তা এখন তো এসব করে আর দেখাইতে হবে না। 1.5, এই দুইটা আবার 1.5। জিজ্ঞেস করবা কিন্তু নিজেকে যে কোন দুই বিন্দুর মধ্যে তুল্য, সেই দুই বিন্দুটাকে একটু এরকম বড় করে দুইটা তার বের করবা, অবশ্যই বের করবা, না হলে কিন্তু অনেক সময় কনফিউজড হয়ে যাবা। ঠিক আছে, এরপরে নিচে আছে হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 3 ওহম। এবার আর কিছু করা লাগবে না, উত্তর বলো আমার। 3 আর 3 যোগ করে 6 বলতেছো। এখানে আর এই আর হচ্ছে 1.5 1.5, এই দুটো যোগ করলে 3 শ্রেণীতে আছে, 3 আর 3 সমান্তরাল, তাহলে এটা হচ্ছে 1.5 ওহম, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এখানে একটু দেখাই দিই, তোমাকে একটু বিশ্বাস করাই। কেউ যদি এইভাবে আঁকতো তাহলে কি হইতো না? প্রথমে কার কার মধ্যে, এটা তোমরা আঁকবা না, তোমরা এটা আঁকবা। কার কার মধ্যে? এ আর সি এর মধ্যে 3 বসাইলা। পরেরটা এ আর সি এর মধ্যে, এ আর সি এর মধ্যে 3 বসালা। পরেরটা এ আর বি এর মধ্যে বসালা। পরেরটা বি আর সি এর মধ্যে, পরেরটা বি আর সি এর মধ্যে বা সি আর বি এর মধ্যে, একই কথা, এই যে বসাইলা। এবার জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো আগে কোন দুই বিন্দু তুল্য? এ বিন্দু বি বিন্দু, দুইটা তার বের করবা। এবার দেখো তো এই দুইটা 1.5 1.5 যোগ করলে 3, 3 এর সাথে 3 সমান্তরাল, তুল্য কত? তাহলে এভাবে আঁকলো যে কথা, এভাবে আঁকলো সেই কথা। কিভাবে আঁকবা তোমার ব্যাপার। তা আমাকে যদি কেউ সলভ করতে বলে, আমি সবসময় যে দুই বিন্দুর মধ্যে তুল্য বের করব সেই দুই বিন্দুকে প্রান্তে দিয়ে আঁকবো, তাহলে আমার সলভ করতে সুবিধা হবে। এইটুকুই জাস্ট কথা, পারা যাবে? চলো এবার তোমরা করবা, আমি কিছুই বলবো না, এটা তোমাদের কাজ, বাড়ির কাজ না ক্লাসের কাজ। 8 ওহম 2 ওহম, টেরা বেড়া করে দিচ্ছি, 7 2। এক্স এবং ওয়াই এই দুই বিন্দুর মধ্যে তুল্য বের করতে হবে। ট্রাই করো, নিজেরা ট্রাই করো। এই পাঁচটা মুছে দিলাম কিন্তু। সার্কিট আঁকতে যদি এতক্ষণ লাগে, করবা কোন সময়? এই কে উত্তর বলতে পারবা? কে বললা বলো, কে বললা, কে বললা? 4। তুমি করছো, করে বলতেছো না আন্দাজে?
আমি তো ভাবলাম ট্যালেন্ট একটা পেয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, বলো 2 এবং 2 পরস্পরের সাথে কিভাবে আছে? সমান্তরালে না শ্রেণীতে? কিভাবে আছে? এই যে সাব্বির বলছে শ্রেণীতে আছে। 2 আর 2 পরস্পরের সাথে শ্রেণীতে আছে। হ্যাঁ, শ্রেণীতে থাকতো যদি এই তারটা না থাকতো। বুঝতে পারছো? দেখো, মনে করো, আঁকা লাগবে না, ধরো বললাম এই রোধটা পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে, এইটা আর এইটা পরস্পরের সাথে কিভাবে যুক্ত আছে? শ্রেণীতেও নাই, সমান্তরালেও নাই। ঠিক আছে, এই দুইটা পরস্পরের সাথে শ্রেণীতে সমান্তরালে কোনোভাবেই নাই। সার্কিট সলভ করতে হলে এক মাথা থেকে সলভ করে আসতে হয়, তাহলে বোঝা যায় কে কার সাথে কিভাবে আছে। সবার সাথে সমবায় থাকতে হবে এমন কোনো কথা নেই। এই দুইটা পরস্পরের সাথে শ্রেণীতে থাকতো যদি এটা না থাকতো। ঠিক আছে, তাহলে দেখো এর মধ্য দিয়ে যে কারেন্ট যাইতো এর মধ্য দিয়ে সেই কারেন্টই যাইতো, কিন্তু এখানে যদি আর একটা রোধ থাকে, আর একটা লাইন থাকে, তাহলে কি হবে? এখান থেকে যে কারেন্টটা আসবে সেই কারেন্ট ভাগ হয়ে এই লাইনে যাবে, ভাগ হয়ে এই লাইনে যাবে। তাহলে চিন্তা করো তো, এই রোধের মধ্য দিয়ে যে কারেন্ট, এই রোধের মধ্য দিয়ে কি সেই কারেন্ট? বইয়ের যে সংজ্ঞাটা সেটা কেন ভুল? এই রোধের এক প্রান্তের সাথে এই রোধের এক প্রান্ত যুক্ত হয়েছে না? তাহলে সেই বইয়ের সংজ্ঞা অনুযায়ী এ আর এর শ্রেণীতে থাকার কথা, কিন্তু বাস্তবে এ আর এ শ্রেণীতে নাই। এখানে সেম ঘটনাটা ঘটছে। এই 2 আর 2 অনেকের দেখে মনে হচ্ছে এক লাইনে আছে, তার মানে শ্রেণী, পরপর যুক্ত আছে, শ্রেণী, এটা মনে হচ্ছে। কিন্তু দেখো, হয়তো থাকতো কিন্তু এই তারটা যদি না থাকে। ঠিক আছে, হয়তো থাকতো যদি এই তারটা না থাকতো, কিন্তু এই তারটা তো আছে, তাহলে অবশ্যই এরা শ্রেণীতে নাই। দেখো বোঝা যায়, এখান থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে না 2 রাস্তায়? এর মধ্যে দিয়ে যে কারেন্ট, এর মধ্যে দিয়ে কি সেই কারেন্ট? কখনোই না। তাহলে এরা দুইজন পরস্পরের সাথে শ্রেণীতে নাই, এইটুকু আমি বুঝলাম। সমান্তরালে আছে কিনা সেটা পরের কথা। সাপোজ আমি বুঝতেছি না সমান্তরালে আছে, কিন্তু সাপোজ আমি বুঝতেছি না সমান্তরালে আছে, এটা আমি বুঝতেছি না, বোঝার দরকারও নেই। আমি গরিব মানুষ, সার্কিটটা কম পারি, ধরে নিলাম আমি বুঝলাম না, আমার বোঝার দরকার নেই। তাহলে যখন এই সার্কিট দেখে ভয় লাগবে, আমি বুঝতে পারবো না কিছু, তখন আমার কাছে উপায় কি? ইলেকট্রিক্যাল পয়েন্ট নির্ধারণ করা। তখন আমি দেখি তো পয়েন্ট নির্ধারণ করে দেখি তারা কিভাবে আছে। এটা যদি এক্স হয়, এটা এক্স, এটা এক্স। এটা যদি ওয়াই হয়, তাহলে এই পর্যন্ত ওয়াই, এটা ওয়াই হলে দেখো এই পর্যন্ত ওয়াই। বলতো সার্কিটের প্রত্যেকটা পয়েন্টের নামকরণ হয়েছে? নামকরণ হয়নি। এইটুকু বাদ আছে না? এইটুকুকে বললাম এটা হচ্ছে জেড। তাহলে সার্কিটে কয়টা পয়েন্ট পাওয়া গেল? 3টা পয়েন্ট, এক্স, ওয়াই আর জেড। তাহলে 3টা পয়েন্ট নিবা। বলো তো কোন দুইটাকে প্রান্তে নিব? এক্স আর ওয়াই কে। সুবিধা হবে, নিতেই হবে এমন কোনো কথা নেই, সুবিধা হবে নিলে। এটাকে আমি বললাম এক্স আর এই বিন্দুটাকে আমি বললাম ওয়াই, মাঝখানে নিলাম ধরো জেড। আসো, এই রোধটা কার আর কার মধ্যে? এক্স আর জেড এর মধ্যে। কত সেটা? 7। এই রোধটা কার আর কার মধ্যে? এক্স আর ওয়াই এর মধ্যে। মান কত এটা? 8। এই রোধটা ওয়াই আর জেড এর মধ্যে। মান কত? 2। এই রোধটা ওয়াই আর জেড এর মধ্যে। মান কত? 2। এবার বলো তো 2 আর 2 কিসে যুক্ত আছে? আগে কিসে যুক্ত আছে সেটা বলো। সমান্তরাল। তাহলে এভাবে বুঝতে পারতেছিলাম না, এভাবে খুব সহজে বুঝে গেছি না? কতটুকু সময় লাগছে এইটুকু কাজ করতে? ঠিক আছে, কতটুকু সময়? হাইয়েস্ট 10 সেকেন্ড 20 সেকেন্ড সময় লাগছে। এবার দেখো, খেয়াল করো, এই সার্কিট না একেও বুঝতাম, পয়েন্ট নির্ধারণ করে এখানেই বুঝতে পারতাম। কিভাবে? এই রোধের দুই প্রান্তে তাকাও তো, ওয়াই জেড। এই রোধের দুই প্রান্তে তাকাও, ওয়াই জেড, একই দুই বিন্দু, তার মানে অবশ্যই তারা সমান্তরাল আছে, এবং একে তো সেটা বুঝতেই পারতেছি। এবার বলো কি জিজ্ঞেস করতে হবে নিজেকে? কার কার তুল্য? এক্স এবং ওয়াই। তাহলে মুখে মুখে অ্যান্সার বলবো, আমি আর করবো না। 1 7 8 8 আর 8 4। দাদাগিরিতে গুগলি দেয় না মাঝে মাঝে, এখানে একটা গুগলি দিতে পারে। ঠিক আছে, গুগলিটা হচ্ছে 8 8 কখন 4 হয়? সমান্তরালে যুক্ত থাকে। তাহলে দেখি তোমরা কত ট্যালেন্ট। দেখো, তোমরা আগে আটতে যাও না, পরে আবার আমারে দোষ দিবা। এই দেখো, একটা বর্গ আঁকবো, তারপরে ঠিক একইভাবে এইখানে আর একটা বর্গ আঁকবো। ঠিক আছে, প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ দিয়ে দিব।
প্রত্যেকটা বাহুতে একটা করে রোধ সংযুক্ত করব, ঠিক আছে। এবার ঘনক বানাবো, এই দুই বিন্দু, এই দুই বিন্দু, এই দুই বিন্দু আর এই দুই বিন্দু সংযোগ দিয়ে দিলাম। এটা হচ্ছে একটা কিউবিক সার্কিট, ঠিক আছে। রোধের ঘনক, এই বিন্দুকে বললাম এ বিন্দু আর এই বিন্দুটাকে বললাম বি বিন্দু। এই দুই বিন্দুর মানে এই রোধের অ্যাক্রসে দুই বিন্দুর মধ্যে তুল্য রোধ বের করতে হবে। আর অফ এ বি কত বের করো, মান দিয়ে দিই একটু। 8 8, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 6 4 4 2 2 লিখবা পরে, থামো। বলতে পারবা কার সাথে কে কিভাবে যুক্ত আছে? মানে যদি সাপোজ আমার মানে মাইন্ড রিড করতে পারো তাহলে এইটুকু হয়তো বোঝা উচিত এই দুইটা কেন ভাই একই মান দিছে, এই দুইটা এবং এই দুইটা সমান্তরাল। এবং দেখো দেখো সার্কিটে এটাতে আমি বুঝতে পারবো 8 আর 8 এর দেখো এই দুই বিন্দু বি এর সাথে যুক্ত, 8 আর 8 এর এই দুই বিন্দু এ এর সাথেই যুক্ত। দেখো এখানে কোনো বাধা রোধ টোধ কিচ্ছু নাই। যদি এই বাহুতে এই বাহুতে এই বাহুতে আর এই বাহুতে রোধ দিতাম তাহলে সর্বনাশ হয়ে যেত, ঠিক আছে। সে সর্বনাশেরও অ্যান্সার আছে, তা আমরা আপাতত এত জটিল সার্কিটে না যাই, তা আমরা এটাতেই থাকি, এটা সিম্পল সার্কিটে থাকি। ঠিক একইভাবে দেখো 6 আর 6 এর এই দুই প্রান্ত এখানে যুক্ত আর এই দুই প্রান্ত এখানে যুক্ত, তাহলে আসলে এরা দুইজন এবং এরা দুইজন পরস্পরের সাথে সমান্তরাল আছে। তারপর তোমার যদি বুঝতে সমস্যা হয় তাহলে সার্কিটকে রিড্র করবা কিভাবে। এটা যদি এ হয় তাহলে এই পুরো তার জুড়ে সবে এ, যতক্ষণ বাধাহীন ভাবে আমি যাইতে পারবো, এখানে বাধা পেয়ে গেছি আর ওই পাশে যাইতে পারবো না। মানে অনেকটা এরকম, মনে করো স্বচ্ছ সাদা পাইপ, কাচের পাইপ, তার মধ্যে পানি ঢেলে দিলে পানি যত দূর যাবে, মনে করো রোধগুলা হচ্ছে বাধা, রোধগুলার অনেক ওখানে মনে করো বাধা দেওয়া আছে, এর ওই পাশে আর পানি যাইতে পারবে না। তাহলে এখানে মনে করো নীল কালারের পানি ঢেলে দিলাম, তাহলে পানি যত দূর যাবে তত দূর হচ্ছে একই বিন্দু। ঠিক একইভাবে এখানে মনে করো লাল কালারের পানি ঢেলে দিলাম, এই যে কে যেন বলতেছে 10 বের করছে, কে বের করছো? ঠিক আছে 10 বের করছো না, গুড, ভেরি গুড। এটা বি বিন্দু বি বিন্দু বি বিন্দু বি বিন্দু, তাই তো। তাহলে এই তার জুড়ে ছিল এ বিন্দু আর এই তার জুড়ে বি বিন্দু। বলতো সার্কিটের সব পয়েন্টের নামকরণ হয়েছে? এইবার দেখো এই পয়েন্টের নামকরণ হয়নি। এখানে মনে করো কালো রঙের পানি ঢেলে দিলাম, তাহলে এটাকে বললাম সি 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 বিন্দু। আর একটা পয়েন্ট আছে না, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্ট, এই তারটাকে আমি বললাম এই তার, পুরো তার একই তার কিন্তু ডি বিন্দু ডি বিন্দু ডি বিন্দু, ঠিক আছে। কয়টা বিন্দু পাইলাম? 4টা বিন্দু। তুমি এভাবে নিতে পারো, দুই প্রান্তে এ বি দুইটা পয়েন্ট নিয়ে মাঝখানে সি ডি নিতে পারো, কিন্তু আমি যেভাবে আছে ওইভাবে আঁকতে চাচ্ছি। তোমার মানে যেভাবে খুশি তুমি নিতে পারো, কোনো ব্যাপার না। আমি যেভাবে আঁকছি ওইভাবেই তোমার নিতে হবে এমন না। এ নিলা, বি নিলা, সি, আর এটা হচ্ছে ডি। বলতো এই রোধ কার কার মধ্যে? তাকাও, দুই প্রান্ত এ আর বি, এই 8 এর দুই প্রান্ত তাকাও এ আর বি, তাহলে এ আর বি এর মধ্যে দুইটাকে বসায় দাও, 8 এ আর বি এর মধ্যে 8। সার্কিটটা হয়তো দেখতে কঠিন, দেখতে জটিল, কিন্তু প্রসেসটা জটিল না, প্রসেস খুবই সহজ। এই রোধটা কার আর কার মধ্যে? বি আর সি এর মধ্যে। বি আর সি এর মধ্যে তুমি বসাও 6, এই রোধটা বি আর সি এর মধ্যে, তাহলে বি আর সি এর মধ্যে বসাইলা 6। এই রোধটা তাহলে 4 ওহম, এইটা সি আর ডি এর মধ্যে 4 ওহম, এইটা এ আর ডি এর মধ্যে 2 ওহম, এটা এ আর ডি এর মধ্যে 2 ওহম। এবার চেনা চেনা লাগে? সমান্তরালে 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 এবং সমান্তরালে, তাহলে 4 আর 4 কত হবে? 2, 8 না, 6 আর 6 3, 2 2 1 এবং 8 আর 8 4 হয়েছে। বলো তুল্য কত? 3 2 5 আর 1 6 আর 4 10, তুল্য কত? 10। তুল্য আর এর মান হচ্ছে 10 ওহম না। এই যে এই ভুলটার জন্য আমি বারবার বারবার চিল্লাই চিল্লাই বলতেছি, লাস্টে জিজ্ঞেস করবা কোন দুই বিন্দুর তুল্য, এটা নিজেরা জিজ্ঞেস করবা। 2.4, ইয়েস। কোন দুই বিন্দুর তুল্য? এ আর বি। আমি যদি বলি না এই সার্কিটের তুল্য করো, তোমার প্রথম প্রশ্ন হবে ভাই কোন দুই বিন্দুর তুল্য, আগে সেইটা বলেন। কোন রোধের একরোসে তুল্য সেইটা বলেন। বুঝতে পারছো আমার কথাটা? এ আর বি এর তুল্য ছিল, তাহলে এই প্রান্ত এ এই প্রান্ত বি, দুইটা তার বের করো এখান থেকে। বুঝতে পারছো? এই দুইটা তার কেন বের করি, কেন বলতেছি তুল্য, কারণ এখানে তো আমার ওই ব্যাটারি ট্যাটারি যুক্ত করতে হবে। ঠিক একইভাবে তাহলে এটা এ বিন্দু আর এটা বি বিন্দু, তার তুল্য কার কার?
এ আর বি বিন্দুর মধ্যে, তাহলে 1 2 3 এরা তিনজন পরস্পরের সাথে শ্রেণীতে, ওর সাথে 4কে নিব না, 4কে নেওয়া যাবে না, কারণ বি বিন্দু আর এ বিন্দুর মধ্যে তো 4 আছে। তাহলে এই এদের তুল্য যেটা সেটা হচ্ছে 6 ওহম, আর তার সাথে 4 ওহম, এটা আছে সমান্তরালে। তাহলে তুল্য হচ্ছে 6 ইনভার্স 4 ইনভার্স, টোটালটার ইনভার্স, হিসাব নিকাশ করলে হবে 2.4 ওহম। তাহলে সার্কিট দেখতে যতটা জটিল, আসলে ততটা জটিল না, প্রসেস খুবই সহজ। দেখে ভয় লাগছে না, কিন্তু বাস্তবে কি কঠিন বলো? না। এই বুঝতে পারছো? এই ভুল যেন না হয়, তোমার যে ভুলটা হয়েছিল না না হয়। ওকে, এই তোমরা কি সবাই থাকবা? ওদের সাথে থাকবা? এত কথা বলতেছো কেন তাহলে? তাহলে কথা বলো না, কথা বললে কিন্তু রেখে দিব, সবাইরে বলবো হোমওয়ার্ক করে দিয়ে দিতে। দেখো, অনেকগুলো রোধ পরস্পরের সাথে এভাবে সমান্তরালে আছে, ডট 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 ডট, অসীম সংখ্যক, কিন্তু রোধগুলো একটা নির্দিষ্ট ক্রমে আছে। এই কথা বলো না। এই বিন্দুটা হচ্ছে এ বিন্দু, এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। দেখো রোধগুলোর মানের দিকে একটু তাকাও, তোমার ক্রমটা খুঁজে বের করতে হবে কিভাবে রোধগুলো আছে। এটা হচ্ছে 1 ওহম, 2 ওহম, 4 ওহম, 8 ওহম, 16। তাহলে কি একটা তার পূর্বেরটার দ্বিগুণ, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 16, 32, 64 এভাবে আছে। কিন্তু রোধ আছে অসীম সংখ্যক রোধ। প্রশ্ন হচ্ছে এ আর বি এই দুই বিন্দুর তুল্যটা বের করো। এটা শাস্ত্রে আসে একটা কোশ্চেন, বিশেষ করে শাস্ত্রের কোশ্চেন গুলো খুব ভালো লাগে, খুব লজিক্যাল কোশ্চেন দিয়ে একটু ভাবনা চিন্তা করতে হয়। দেখো খুবই সহজ সার্কিট, রোধগুলা পরস্পরের সাথে সমান্তরালে আছে, এটা তো আমরা বুঝি নাকি, এটা নিয়ে কোনো কনফিউশন? রোধগুলা সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধের যে সূত্রটা, সমান্তরালে তুল্য রোধের যে সূত্রটা, সেটা আমি ইউজ করব। তাহলে রোধের R1 ইনভার্স, R2 ইনভার্স, R3 ইনভার্স এভাবে লিখে টোটালটার ইনভার্স। 1 এর ইনভার্স করলে তো একই হয়, 2 এর ইনভার্স করলে 1/2, 4 এর ইনভার্স করলে 1/4, 1/8, 1/16 প্লাস ডট 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 অসীম সংখ্যক, তারপরে টোটালটার ইনভার্স লিখবা না। এবার দেখো এই যে প্লাস ডট 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 অসীম পর্যন্ত না, তাহলে অসীম পর্যন্ত এভাবে যদি তুমি যোগ করতে পারো এবং যোগফলকে যদি ইনভার্স করতে পারো, তাহলে সেটাই হবে তুল্য রোধের মান। এখন দেখো তো এইটাকে, এই যে 9, 10 এ একটা ম্যাথের চ্যাপ্টার পড়ছিলাম, ধারার মতো লাগতেছে না? সমান্তর গুণাত্মক দুই ধরনের ধারা হয়। এটা দেখো সমান্তর ধারা না, গুণোত্তর ধারা। এই পদের সাথে হাফ গুণ করলে এইটা, এর সাথে আবার হাফ গুণ করলে এইটা, এভাবে দেখো হাফ গুণ করা আছে, ঠিক আছে? তাহলে সাধারণ অনুপাত বলতাম মনে হয় আমরা এটাকে, দ্বিতীয় পদ প্রথম পদের অনুপাত বা তৃতীয় পদ দ্বিতীয় পদের অনুপাত। 1/2 ভাগ হচ্ছে 1, তার মানে হাফ। গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা সমষ্টি নির্ণয় সূত্র ছিল a ডিভাইডেড বাই 1 - r টু দি পাওয়ার মাইনাস না, মানে সূত্র এটা, ইনভার্সটা হচ্ছে রোধের সূত্র, ঠিক আছে? মানে সমষ্টি নির্ণয় সূত্র কিন্তু a ডিভাইডেড বাই 1 - r। প্রথম পদ হচ্ছে a, কত? 1, 1 - r এর মান সাধারণ অনুপাত হাফ, এর আবার ইনভার্স। এবার একটু আসো মুখে মুখে হিসাব করি। নিচে হাফ, তাহলে 1 ডিভাইডেড বাই হাফ মানে 2, 2 এর আবার ইনভার্স, তাহলে হাফ ওহম। তাহলে অ্যান্সার বের করলে অ্যান্সার কত আসবে? তার মানে এভাবে অসীম সংখ্যক রোধ যুক্ত করো, তুল্য কত আসবে? হাফ ওহম আসবে। দেখো তুল্যের মান বের করা গেছে, অসীম হলেও, সংখ্যা অসীম হলেও তুল্যের মান বের করা গেছে। তাহলে দেখো রোধের মধ্যে, সার্কিটের মধ্যে ধারার ম্যাথ ঢুকাই দিছে, ঠিক আছে? শাস্ত্রের কোশ্চেন গুলো এরকম, কিন্তু কঠিন কিছু। তুমি ধারার ম্যাথের যদি সূত্র জানো তাহলে ম্যাথ কিন্তু খুবই ইজি। এবার দেখো মনে করো সাপোজ ধারার ম্যাথের সূত্র তুমি ভুলে গেছো, সাপোজ ধারার ম্যাথের সূত্র মনে নাই, তোমার কাছে ক্যালকুলেটরও নাই। অনেকে কি করো, ক্যালকুলেটর থাকলে প্রথম মনে করো যে 10-12টা পদ যোগ করে অ্যান্সার লিখো, কারণ অসীম সমষ্টি তো, পরের যে পদগুলো সেগুলো খুবই ছোট ছোট, মান তো যোগ করলে তেমন বেশি বাড়বে না, তাই না? তো এই কারণে প্রথম কয়েকটা পদ যোগ করলে অ্যান্সারের কাছাকাছি মান পাওয়া যাবে, বোঝা যাবে যে কত হওয়া উচিত আসলে। তো মনে করো ক্যালকুলেটরও নাই, আমি ধারার সূত্রও ভুলে গেছি, তো দেখো কিভাবে করতে পারি। এটা হচ্ছে, এটাকে বলে কুমড়া থিওরি। এই মনে করো একটা কুমড়া, ঠিক আছে? এটা হচ্ছে কুমড়াটাকে মাঝখান দিয়ে অর্ধেক করা হইল,
তাহলে মাঝখান দিয়ে অর্ধেক করলে একটা কুমড়া ছিল না, এখন আমি কি আর একটা কুমড়া বলবো? অর্ধেক কুমড়া বলবো না? এবার এই অর্ধেক কুমড়াকে আবার 2 ভাগ করব। তাহলে এবার এইটুকু হচ্ছে 1/4, এইটুকু হচ্ছে 1/4। এবার এই 1/4 যেটা আছে নিচের এইটাকে আবার আরেকটা ভাগ করব, 1/8 বুঝলা? আরেক ভাগ করলে 1/16, 1/16, 32, 32, 64, 64, এভাবে হবে। তাহলে এরকম ভাগ করতেই থাকবো। বলো কতদিন ভাগ করা যাবে? অসীম সংখ্যক ভাগ করা যাবে। ভাগ করতে করতে এতটুকু আছে, অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে আবার ভাগ করবা। ঠিক আছে, ভাগ করা যাবে। এবার আমি তোমাকে বললাম, আচ্ছা এই ভাগ করা অংশ যোগ করো তো। ভাগ করা অংশ আসো যোগ করি। হাফ, 1/4, 1/8, 1/16, 1/32 যোগ অসীম না? এই যে যোগ করো, যোগ করলে তুমি কি পাবা? একটা কুমড়া পাবা না? কয়টা কুমড়া পাবা? একটা কুমড়া পাবা। এবার তাকাও দেখো, হাফ থেকে শুরু, কত থেকে শুরু? হাফ, 1/4, 1/8, 1/16, এভাবে অসীম পর্যন্ত যোগ করলে তুমি কি পাবা? এক পাবা, একটা কুমড়া পাবা। সামনে কত আছে? এক আছে। আর এগুলা যোগ করলে তুমি কি পাবা? এক পাবা। 1 যোগ 1 তার ইনভার্স, 2 এর ইনভার্স 1/2 ওহম। এই বুঝছো? পারা যাবে? দেখো তোমাদের কিছু হোমওয়ার্ক আছে, তা আমি এখানে একে একে দিব, অনেক সময় লাগবে, তো তোমাদের গ্রুপে আপলোড দিয়ে দিব। অলরেডি দিছি আর কি। তো ওইগুলা হচ্ছে পরের দিনের আইডি কার্ড। এই বুঝতে পারছো? করে নিয়ে আসবা। তো আজকে এই পর্যন্ত, শেষ।